শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 4 দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। উত্তরায় সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তি। সংসদ ভবনের সামনে অবস্থান। আমাদের কলেজ পড়ছে ফার্মগেট এলাকা, আমরা তেজগাঁও কলেজের গেট দিয়ে ঢোকার সময় আমাদের পানি একটু, আমরা এই পানিতে আমরা পরীক্ষা দিতে চাই। আমরা চাচ্ছি যে কালকের এক্সামটা না দেওয়ার জন্য, যে এরকম তো অন্য জায়গায় ঘটছে। আমাদের যে দাবিটা সে সুস্থভাবে মেনে নিক, এটাই আমাদের চাই। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রীর। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে দেওয়া হবে পুরো নম্বর। আমার ব্যক্তিগত মন্তব্য সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন। 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করতে চায় সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। নোট অফ ডিসেন্ট সহ সই হওয়া জুলাই সনদের ভিত্তিতে চলবে কাজ। বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনো ডুবে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রীর। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র ব্যাপক সংঘাত। পাল্টাপাল্টি সামরিক স্থাপনায় হামলা। ভারতীয় নাবিক নিহতের ঘটনায় তেহরানের দূতকে তলব করে প্রতিবাদ নয়াদিল্লির। এমবাপে ইয়ামাল দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। হাই ভোল্টেজ সেমিতে রাতে মুখোমুখি ফ্রান্স স্পেন। কাল মেসির আর্জেন্টিনা, হ্যারি কেইনের ইংল্যান্ডের লড়াই। শিক্ষামন্ত্রী পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। মিছিল নিয়ে সায়েন্স ল্যাব থেকে শাহবাগের দিকে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। রাতেও সংসদ ভবনের সামনে অবস্থান নেন তারা। মঙ্গলবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা বিকেলে পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে অবস্থান নেন। তাদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের পুনরায় পরীক্ষার সুযোগও রাখা হয়নি। এর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে স্লোগান দেন তারা। প্রায় 29,000 শিক্ষার্থীর মতো তারা পরীক্ষা দিতে পারে নাই এবং অধিকাংশ শিক্ষার্থী কেন্দ্রে দেরিতে পৌঁছেছে, সেই কারণে পরীক্ষা দিতে পারে নাই। তাদের রিপ্লাইটা না দেওয়া পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। এর আগে সকালে সায়েন্স ল্যাব মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে স্লোগান নিয়ে শাহবাগের দিকে এগুতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি, কিন্তু তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ রাখা হয়নি। আমাদের দাবি হচ্ছে, যারা পরীক্ষা দিতে পারে নাই তাদের আবার পরীক্ষা নিতে হবে, পরীক্ষা স্থগিত করতে হবে এবং শিক্ষামন্ত্রী মিলনে পদত্যাগ করতে হবে। আপনারা যদি আমাদেরকে সন্তানের মতো দেখেন, আমরাও আপনাদেরকে পিতার মতো শ্রদ্ধা করব। আমাদের দাবি হচ্ছে আমাদের পরীক্ষা স্থগিত করা হোক, কোশ্চেন বোর্ড স্ট্যান্ডার্ড করা হোক। অনেক স্টুডেন্টের এর জন্য পরীক্ষা খারাপ হয়েছে, অনেকে দিতে পারে না। এটার জন্য যে একটা স্টুডেন্টের একটা বছর লস যাবে, সবার ফ্যামিলির সিচুয়েশন এক না। তো শুধু সুবিধা দিল চট্টগ্রামবাসীরে, আর ঢাকা শহর বিভিন্ন জেলার পোলাপানরা যে সুবিধা দিল না, এটা বৈষম্য হয়ে গেল না। উত্তরার বিএনএস সেন্টারের সামনে ও সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেস ওয়েতেও তৈরি গাড়ির জট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিতের দাবির সঙ্গে একমত বলে জানিয়েছে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সরকার আলাপ আলোচনা করছে পরীক্ষা সাময়িক সময়ের জন্য স্থগিতকরণের বিষয়। এই আলোচনার সাথে আমরাও একমত, কিন্তু বাকি যে আলোচনাগুলো, এগুলো কোনো যুক্তি হতে পারে না। আলটিমেটাম দিয়ে পরিস্থিতি জটিল হবে এবং তৃতীয় কোনো পক্ষ তাদের আন্দোলনের মধ্যে ঢুকে এটাকে একটা সাবোটাইজ করার
উপক্রম হচ্ছে আমরা সেটি কিন্তু শিক্ষার্থীদেরকে মনে করিয়ে দিয়েছি। রাজধানীর পাশাপাশি একই দাবিতে বিক্ষোভ হয় রাজশাহী, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লা ও চট্টগ্রামে। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সংসদ ভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন রিপোর্টার তাসনিয়া নিশাত মিম। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। মিম, এই মুহূর্তে পরিস্থিতি কি? শিক্ষার্থীরা কি এখনো আছেন কিনা অবস্থান নিয়ে? কিছু দাবি নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সকাল 11টা থেকে এই অবরোধ কর্মসূচিটি, এই বিক্ষোভ কর্মসূচিটি কিন্তু অব্যাহত রেখেছে। আমরা যেমনটি জানি যে সকাল 11টা থেকে কিন্তু রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি শুরু করেন এবং এই মুহূর্তে কিন্তু তারা অবস্থান করছেন রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সংসদের সামনে। আমরা যেমনটি দেখছি যে আসলে বেলা গড়িয়ে সন্ধ্যা পার হয়ে এখন কিন্তু রাতের পর্যায়ে কিন্তু এখনও কিন্তু শিক্ষার্থীরা তাদের এই অবস্থান কর্মসূচিটি কিন্তু পালন করে যাচ্ছেন। তাদের বেশ কিছু দাবি রয়েছে। তারা যেটি বলছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। একই সাথে তারা গতকাল কিন্তু জলাবদ্ধতা এবং বৈরী আবহাওয়ায় যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষা বাতিলের দাবিতে কিন্তু তারা এই অবস্থান কর্মসূচিটি পালন করছেন এবং একই সাথে তারা যেটি বলছেন যে আগামীকালকের যে পরীক্ষাটি রয়েছে সেই পরীক্ষাটি স্থগিতের দাবিও কিন্তু তারা করছেন এবং একই সাথে তারা বলছেন যে গতকাল যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নপত্রে কিছুটা ত্রুটি এবং প্রশ্নপত্রের কাঠিন্যের কারণে কিন্তু তারা বলছেন যে এই পরীক্ষাটি পুনরায় অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠিত হওয়ার দাবিটি কিন্তু তারা করছেন। তো আমরা বেশ কিছু শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে যে অবিলম্বে তাদের এই দাবিগুলো মেনে নিতে হবে, তা না হলে কিন্তু তারা পরবর্তী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন না বলেই কিন্তু তারা আমাদের জানিয়েছেন এবং একই সাথে যেটি বলছেন যে শিক্ষামন্ত্রী তাদের এই দাবিগুলো আমলে না নেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচিটি কিন্তু চালিয়ে যাবেন। তো আমরা এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউর একদম সংসদ ভবন চত্বরের সামনের সেই রাস্তাটিতে কিন্তু অবস্থান করছি এবং আমরা যেমনটি দেখছি যে এখানে কিন্তু যানবাহন চলাচল করছে না এবং তারা কিন্তু পুলিশের যে ব্যারিকেডগুলো ছিল সেই ব্যারিকেডগুলো নিজেরাই আসলে টেনে নিয়ে এই সড়কগুলো কিন্তু বন্ধ রেখেছেন এবং এই মুহূর্তে যেটি দেখছি যে আসাদ গেট থেকে বিজয় সরণি পর্যন্ত, এছাড়াও খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত যে সড়কটি রয়েছে এই দুই পাশের সড়কেই কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে বলে কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তাদের যে 3 থেকে 4টি দাবি, এই দাবিগুলো অবিলম্বে মেনে না নেওয়া পর্যন্ত তারা অনির্দিষ্টকালের জন্য তাদের এই অবস্থান কর্মসূচিটি চালিয়ে যাবেন বলেই কিন্তু তারা আমাদের জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর মানিক মিয়া এভিনিউ থেকে সংসদ ভবনের সামনে থেকে বিস্তারিত এবং সর্বশেষ। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে বিস্তারিত জানছিলাম রাজধানীর মানিক মিয়া এভিনিউর সামনে থেকে। এ বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আরও আছেন সহকর্মী ফারুক ভাই রবিন, তার কাছে যাচ্ছি। রবিন, আপনাকে স্বাগত জানাই। যেই আন্দোলনটি আসলে হওয়ারই কথা ছিল না তেমন একটি আন্দোলন আমরা আজকে দিনভর দেখলাম, এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে। একটু জানাবেন যে দিনভর শিক্ষার্থীদের যে বিক্ষোভ ছিল সেখানে আসলে কি ঘটেছে? জাফর, যদি একটু পেছন ফিরে যাই, যে গতকাল যে অবস্থা তৈরি হয়েছিল আমরা যেটি দেখছিলাম রাজধানী কিংবা রাজধানীর বাইরে মোটামুটি সারা দেশেই কম বেশি বৃষ্টি ছিল এবং কোথাও কোথাও আসলে যে ব্যাপক হারে মানে বৃষ্টিপাত হচ্ছিল। তো এইরকম একটি অবস্থায় অনেক শিক্ষার্থী তারা যখন এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছিলেন, কেন্দ্রে যাচ্ছিলেন, নানা ধরনের ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ছড়িয়ে পড়েছিল। কেউ কেউ নৌকা করে যাচ্ছেন, কেউ কেউ মানে অনেক পানিতে, কোমর সমান পানিতে তারা পাড়ি দিয়ে কেন্দ্রে যাচ্ছেন। এই ধরনের একটি দেখে কিন্তু যে আজকে শিক্ষার্থীরা সেই জায়গায় তারা বেশ ক্ষুব্ধ হয়েছেন এবং আজকে কিন্তু যে তাদেরকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে তারা দিনভরই কিন্তু যে দেশের নানা জায়গাতে তারা আন্দোলন করেছেন এবং কেবলমাত্র যে শুধুমাত্র রাজধানী ঢাকায় তেমনটি নয়, ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় আমরা যেটি দেখছি যে শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করেছেন এবং অনেক জায়গাতে কিন্তু সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তারা তাদের যে দাবির দেওয়ার কথা সেটি জানিয়েছেন এবং সেক্ষেত্রে তারা বলেছেন শিক্ষামন্ত্রীর যে পদত্যাগের দাবিও কিন্তু বেশ জোরালোভাবে উঠে এসেছে এবং শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে ঘিরেও কিন্তু শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক যে বিতর্ক কিংবা যে সমালোচনা শিক্ষার্থীরা করেছেন এবং সেখানে কিন্তু যে তারা তাদের অবস্থানটি জানিয়েছে। তো আজকে যেমন ঢাকা কিংবা ঢাকার বাইরে বিভিন্ন জায়গাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন, ঠিক একইভাবে বিকেলের দিকে শিক্ষার্থীদের একটি অংশ
তারা তাদের দাবি আদায়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়েছিল এবং আমরা কিছুক্ষণ সময় আগে সরাসরি দেখছিলাম যে এখনও কিন্তু অনেক শিক্ষার্থী সেখানে তারা অবস্থান নিয়ে রেখেছেন। তো এই যে নানা ধরনের আলাপ আলোচনা চলছে এই গতকালকের পরীক্ষাকে কেন্দ্র করে, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে, তো এবং যে প্রশ্নপত্রে কিছু অসঙ্গতির চিত্র কিন্তু যে সামনে এসেছে, ভুল থাকার দাবি করেছে শিক্ষার্থীরা। তো সেই জায়গায় আজকে 4 জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তারা যেন আগামী 3 দিনের মধ্যে এটাও বলেছেন যে এই জবাব দেন। প্রশ্ন আসলে এই সরকারের আমলে তৈরি করা হয়নি, এটি আসলে 2 বছর ধরে কার্যক্রম চলছিল উনি জানিয়েছেন। একটু বলবেন শিক্ষামন্ত্রী আসলে আর কি বলেছেন এই আন্দোলনের শিক্ষামন্ত্রী আজকে সংসদে একাধিক দফায় তিনি কথা বলেছেন। তিনি যেমন একটু আগে সন্ধ্যায় যেমন কথা বলেছেন, ঠিক একইভাবে বিকেলেও কিন্তু কথা বলেছেন। তারপর এই সংক্রান্ত বিষয় আসলে আমরা কিন্তু আবার একটু প্রতিবেদনটি দেখে তারপর ফিরছি আলোচনা। দর্শক জানাতে চাই, শিক্ষামন্ত্রী কিন্তু যে শিক্ষার্থীদের নিয়ে যে মন্তব্য করেছেন সেজন্য দুঃখ প্রকাশ করেছেন এবং একই সঙ্গে তিনি জানিয়েছেন যে তার যে মন্তব্য সেটি উদ্দেশ্য প্রণোদিত নয়। প্রতিবেদনটি দেখে তারপর আমরা ফিরছি আলোচনায়। চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন এলাকায়। টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। স্থগিত করা হয় চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা, তবে অন্য বোর্ডের পরীক্ষা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভোগান্তির মধ্যে পরীক্ষা দেয়া নিয়ে তীব্র সমালোচনা হয় দেশ জুড়ে। তার উপর পদার্থবিজ্ঞানের 2টি প্রশ্নের ভুলে আরও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জন্ম দিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাজপথে নামেন শিক্ষার্থীরা। 4 দিন ধরে আবহাওয়ার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন সরকার। আশ্বাস দেন অসুবিধা বিবেচনায় পরীক্ষা স্থগিত করার। অনুরোধ করব শিক্ষার্থীরা যার যার পড়ার টেবিলে ফিরে যাক। আমরাই উদ্বিগ্ন তাদের চেয়ে বেশি কিভাবে তাদেরকে আমরা পরীক্ষা সঠিকভাবে নেব। লোকাল যে গভর্নমেন্ট রয়েছেন, ডিসি হতে, ইউনো হতে, পুলিশ হতে, তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন যে পরীক্ষা এখানে নেওয়া যাবে কি যাবে না। যদি তারা মনে করেন দুর্যোগ, তারা পরীক্ষা বন্ধও করতে পারেন। যদি কোথাও আমাদের প্রশাসনের দুর্বলতার কারণে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পানি ওঠার পর যদি পরীক্ষা না দিতে পেরে থাকে, এই জরিপটা আমাদের কাছে আসার পরে আমরা সেইভাবে প্রয়োজনে আমরা রি-এক্সামিনও নিতে পারি। বর্ষা মৌসুম বিবেচনায় আগামীতে শিক্ষাবর্ষ ধীরে ধীরে শুষ্ক মৌসুমে আনার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। বলেন, পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নের পূর্ণ মান পাবে শিক্ষার্থীরা। আগের কোশ্চেন মডারেটর কোশ্চেন করেছিল। আপনি জানেন যে কোশ্চেন মডারেট করতে হলে এই প্রক্রিয়াটি 2 বছর আগে থেকে শুরু করতে হয়। আমরা এসে কোনো কোশ্চেন তৈরি করতে পারিনি, তবুও আমরা তাৎক্ষণিকভাবে ঘোষণা দিয়েছি যে ফিজিক্সের 6 এবং 7 2টি কোশ্চেন ভুল হয়েছে, সেটাকে আমরা ফুল ক্রেডিট দিয়ে দেব। এদিকে শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষার্থীদের নিয়ে মন্তব্য উদ্দেশ্য প্রণোদিত নয়। চিরাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব ফিজিক্স 2nd পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। তাছাড়া আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন, সেই ব্যাপারে বলতে চাই আমি কাউকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। এছাড়া অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষকদের বকেয়া পরিশোধের অগ্রাধিকার ভিত্তিতে 25,000 শিক্ষকের তালিকা করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোনো অবস্থায় ডিপ্রাইভ করতে পারি না। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জাফর, প্রতিবেদনটি রবিন, দেখছিলাম যে শিক্ষামন্ত্রী অনেক কথাই বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, প্রশ্ন যেগুলো ভুল হয়েছে সেটি দায় স্বীকার করেছেন এবং একই সাথে বলেছেন সেই প্রশ্নের পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন তার আসলে আজকের যে আন্দোলন চলছে সেখানে তার আসলে এই বক্তব্যের প্রভাব কতটুকু, কিংবা পূর্ণভাবে তিনি কি বললেন? না, বক্তব্যের প্রভাব সরাসরি কিন্তু এখনো পর্যন্ত সেটি বোঝা যাচ্ছে না, কারণ কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সংসদ ভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এখনো কিন্তু যে শিক্ষার্থীরা আগামীকাল তাদের যে কর্মসূচিটি ঘোষণা করেছেন সেখান থেকে সরে আসার খবর এখনো পর্যন্ত আমরা পাইনি। তো অর্থাৎ শিক্ষার্থীরা সেই তার বক্তব্য বা তার মন্তব্যকে তারা কিভাবে দেখছেন সেটি কিন্তু এখনো আমাদের কাছে পরিষ্কার নয়, যে তারা শিক্ষামন্ত্রীর বক্তব্য বা দুঃখ প্রকাশকে গ্রহণ করে তারা কি আন্দোলন থেকে সরে আসছেন কি আসছেন না, হয়তো পরবর্তীতে জানা যেতে পারে। তবে আজকে আমরা যেটি দেখতে পাচ্ছিলাম যে শিক্ষামন্ত্রী যে কথাবার্তাগুলো বলেছিলেন বা পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলো নিয়ে একাধিক সংসদ সদস্য তারা সংসদে সেই বিষয়টি তুলেছেন এবং
কেনই বা পরীক্ষা নিতে হলো বৃষ্টির মধ্যে, এরকম কথাও কিন্তু যে কোনো সংসদ সদস্য তারা তাদের বক্তব্যে বলেছেন। তো যেহেতু শিক্ষামন্ত্রীর একটি মন্তব্যকে কেন্দ্র করে এইরকম মানে একটি উদ্ভূত একটি পরিস্থিতির তৈরি হয়, তো সেই জায়গায় শিক্ষামন্ত্রী তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি বলেছেন তিনি এটি কাউকে মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারো উদ্দেশ্যে তিনি সেই কথাবার্তাগুলো বলেননি। এবং আরেকটি বিষয় তিনি জানিয়েছেন যে যেই কেন্দ্রগুলো আসলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা পরীক্ষা দিতে পারেননি তাদের আসলে যে পরীক্ষা নেওয়ার সুযোগ রয়েছে এবং সেভাবে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। এবং পদার্থবিজ্ঞান বিভাগের 8 ও 9 নম্বর প্রশ্নে যে ভুলটি ছিল সেটি তিনি তার বক্তব্যে বলেছেন যে সেখানে ভুল হয়েছে। তো সেই জায়গায় শিক্ষার্থীরা এই দুটি প্রশ্নের জন্য পুরো নাম্বারই পাবেন, সেটি আজকে তিনি তবে আজকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে এই ধরনের দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আসলে কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষায় না থেকে স্থানীয়ভাবে যারা পরীক্ষার সাথে যুক্ত ডিসি কিংবা কেন্দ্র প্রধান তারাও কিন্তু পরীক্ষা চাইলে বাতিল করতে এবং সুদূর প্রসারীভাবে তারা কিন্তু যে ধাপে ধাপে এইগুলো সামনে এগিয়ে নিয়ে আসে, অর্থাৎ বর্ষণের সময় যেন পরীক্ষা না হয়, এটি যেন জানুয়ারি বা মার্চের মধ্যে শেষ হয়, সেটাও কিন্তু যে পরীক্ষার শিডিউলটা তারা জানুয়ারি থেকে তিনি সেটা আবারও সংসদকে আজকে জানিয়েছেন। আপনাকে ধন্যবাদ রবিন। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, জানাচ্ছিলেন আজকে শিক্ষার্থীদের যে আন্দোলন এবং তার প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর বক্তব্য বিষয়ে বিস্তারিত। নতুন উদ্যোক্তাদের জন্য আইসিটি বিভাগের তহবিল থেকে 5 লাখ থেকে 5 কোটি টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনের ভবনে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি বলেন, উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার। রাফির গল্পের শুরুটা হয়েছিল খুবই সাধারণ একটি আইডিয়া থেকে। এমন একটি ব্যবস্থা তৈরি করা যেখানে কৃষক পাবেন তার ন্যায্য মূল্য। নতুন প্রজন্মের উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে তরুণ ও নারীদের উদ্ভাবনী শক্তিকে অর্থনীতির মূল ধারায় যুক্ত করা এখন জাতীয় অগ্রাধিকার। লক্ষ্য বাস্তবায়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতিতে স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে সরকার প্রধান জানান, উদ্যোক্তাদের সহায়তায় 500 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে, যেখানে 5 লাখ থেকে 5 কোটি টাকা পর্যন্ত ফান্ড পাওয়ার সুযোগ আছে। বলেন, ব্রেইন ড্রেইন থেকে উত্তরণে যারা উদ্যোক্তা হতে চান তাদের সহযোগিতা দিয়ে দেশে রাখার চেষ্টা করছে সরকার। আইসিটি ডিপার্টমেন্ট থেকে 5 লাখ টাকা থেকে 5 কোটি টাকা পর্যন্ত একজন থাকে যাকে উইদাউট এনি কোলাটারাল আপনাকে তারা ফান্ড করবে। আমাদের অনেক ব্রেইন ড্রেন আছে, যারা এন্টারপ্রেনার হতে পারে তারা যাতে দেশে থাকে, দেশে থাকলে সে যেই সাপোর্টটা দিলে তাকে সে ফ্লারিশ করতে পারবে, আমরা সেটার চেষ্টা করছি। বক্তব্যে নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে সম্ভাবনার বাংলাদেশ গড়তে তরুণদের উৎসাহ দেন প্রধানমন্ত্রী। আমার লাইফে আমি ব্যবসা বাণিজ্য করেছি, যতটুকু ডিসেন্ট ভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন আমি ব্যবসা বাণিজ্য করেছি, বাকি সময়টা আমি আমার রাজনীতির জন্য দিয়েছি। এখানেই আমি ঠিক করে নিয়েছি যে এখানেই আমাকে এগিয়ে যেতে হবে। কিন্তু এই এগিয়ে যেতে গিয়ে একটা মানুষকে অনেক কিছুর ভিতর দিয়ে যেতে হয়। আমি গিয়েছি মানসিক নির্যাতন, আমি গিয়েছি শারীরিক নির্যাতন, বিভিন্ন রকম হিউমিলেশন, বিভিন্ন রকম ফিজিক্যাল টর্চার, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। তারপরে আমি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটা জায়গায় এসেছি। দেশকে এগিয়ে নিতে নতুন প্রজন্মের উপর নিজের আস্থার কথাও জানান তারেক রহমান। চিনমৈত্রীতে একটি অনুষ্ঠান হচ্ছিল, সেটি ছিল ইনোভেশন ইভেন্ট। কিছুদিন আগে আরেকটা অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে প্রায় সারা বাংলাদেশের প্রাইমারি স্কুলের 22 লক্ষ বাচ্চা পার্টিসিপেট করেছিল। ওদের ফুটবল ম্যাচ আমি দেখতে গিয়েছিলাম। আজকে যখন আপনাদেরকে দেখলাম এবং ওই দিন ওই দুটো ইভেন্টে ওই বাচ্চাগুলোকে দেখেছি, আজকে আমার কাছে মনে হচ্ছে এই যে আমরা রাত দিন পরিশ্রম করছি, চেষ্টা করছি একটু চেঞ্জ করার জন্য, আমার মনে হলো যে হ্যাঁ, আমরা কিছু সংখ্যক মানুষের হাতে দিয়ে যেতে পারবো, যারা আমরা যেখানে ছেড়ে যাব সেখান থেকে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অনুষ্ঠানে 6টি স্টার্টআপকে সরকারি অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। পরে স্টার্টআপ প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টল ঘুরে উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তি নির্ভর উদ্যোগ পরিদর্শনের পাশাপাশি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনা দেশে ফিরলে তাকে স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। বলেন, ন্যায় বিচার নিশ্চিতে বদ্ধপরিকর বর্তমান সরকার। উপদেষ্টা আরও জানান, নোট অফ ডিসেন্ট সহ সই করা জুলাই সনদের আলোকেই কাজ করবে সরকার। জুলাই হত্যাযজ্ঞে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে চলছে আলোচনা ও তোলপাড়।
মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানের সাপ্তাহিক ব্রিফিংয়ে নানা বিষয়ের পাশাপাশি উঠে আসে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ। তার ফিরতে চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার ন্যায় বিচার নিশ্চিত করতে চায়। আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন উল্লেখ করে বলেন, এ নিয়ে ভৌগোলিক রাজনীতির প্রভাব বা কোনো ধরনের চাপের প্রশ্ন নেই। তার মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তিনি আসলে তাকে আমরা যদি প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা তো সেই চেষ্টাই করছি। আর উনি আসলে তো আমাদের সাথে দুই পক্ষের যোগাযোগ হয়ে যদি আসে, দ্যাটস ফাইন। উনি যাবেন, উনি মামলা ফেস করবেন, পৃথিবীর শ্রেষ্ঠতম লয়ার তিনি আনুন, তিনি তাকে ডিফেন্ড করার চেষ্টা করুন। আমরা এই কারণে ওয়েলকাম করি, কারণ আমরা জাস্টিস নিশ্চিত করতে চাই। আর জিওপলিটিক্যালি এটা কোনো ইস্যু বলে আমি মনে করি না। বর্তমান সরকার জুলাইকে নিশ্চিতভাবে ধারণ করে মন্তব্য করে আরেক প্রশ্নের জবাবে ডাক্তার জাহেদ বলেন, জুলাই সনদকে সামনে রেখে সংবিধানে অনেক পরিবর্তন আনা হয়েছে। যে জুলাই সনদ স্বাক্ষর হয়েছে তার আলোকেই সরকার কাজ করবে। তবে উচ্চকক্ষ সহ নানা বিষয়ে বিএনপি যে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেটিও বিবেচনায় রাখতে হবে। এসব বিষয়ে বিরোধী দলের আলোচনায় অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। পার্লামেন্টে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে এটার ভিত্তিতেই বিএনপি কাজ করবে। সংবিধান সংশোধনেরও কিছু কিছু ব্যাপারে বিএনপির নোট অব ডিসেন্ট ছিল। উচ্চকক্ষ তৈরি হবে, এটা সংবিধান সংশোধনের ব্যাপারে সবাই একমত, কিন্তু কিভাবে তৈরি হবে, কিভাবে গঠিত হবে, এটা নিয়ে বিএনপি এবং বর্তমান সরকারের দ্বিমত আছে। বিরোধী দলের উচিত তারা যা বলছেন সেটা সংশোধনে ঢোকানোরই চেষ্টা তারা আলোচনার মাধ্যমে করুন। যে চেতনা ধারণ করে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে, সরকার তা মানুষের মাঝে ছড়িয়ে দিতে চায় বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। গণ অভ্যুত্থান যে স্পিরিটের কারণে হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বন্যার পানি নামতে শুরু করায় চট্টগ্রাম অঞ্চলে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এখনও ডুবে আছে সাতকানিয়া ও বাঁশখালীর বেশিরভাগ এলাকা। অনেকে আশ্রয়কেন্দ্র থেকে নিজ বাড়িতে ফিরে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই পাননি। হবিগঞ্জেও বাঁধ ভেঙে প্লাবিত গ্রামের পর গ্রাম। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। নীলফামারীতে পানিবন্দী 10,000 মানুষ। এদিকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানিয়েছেন, বন্যা কবলিত 7 জেলায় মারা গেছেন 56 জন। ক্ষতিগ্রস্ত 6 লাখের বেশি মানুষের কাছে ত্রাণ সরবরাহে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। ভারী বর্ষণ কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কমেনি ভোগান্তি। পানি নামতে শুরু করায় ফুটে উঠেছে ক্ষয়ক্ষতির চিত্র। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে বিধ্বস্ত ঘরবাড়ি, রাস্তাঘাট, প্লাবিত 85% এলাকা। মাছের ঘের, ফসলি জমি নষ্ট হয়ে গেছে। সাতকানিয়ায় বন্যা কবলিত 18টি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত শত শত পরিবার। আমার বলা নিয়ে আমি ছাদের উপরে এরকম আমরা প্রায় 10-12টা ফ্যামিলি এরকম ধান গেছে, গরু গেছে, ছাগল গেছে, সবকিছু গেছে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি কমায় প্লাবিত এলাকা থেকে নামছে পানি। আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন দুর্গত মানুষ। আবর্জনা, নষ্ট আসবাবপত্র এবং ক্ষতিগ্রস্ত বসতঘর ঠিক করতেই ব্যস্ত অনেকে। 16 জুলাই থেকে খুলে দেয়া হচ্ছে সব পর্যটন কেন্দ্র। রাঙামাটিতে ভেঙে যাওয়া সড়ক মেরামতে চলছে কাজ। দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও বিজিবি। হাঁস, মুরগি, মাছের যারা শ্বাসকষ্ট মাছ চলে গেছে। আমন ধান সহ বিভিন্ন ফসলি এত বেশি নষ্ট হয়েছে, এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যা বলার মতো না। হবিগঞ্জে খোয়াই নদীর 2টি অংশে বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রাম। সীমাহীন দুর্ভোগে দিন পার করছেন পানিবন্দী মানুষ। নীলফামারীতে নিম্নাঞ্চলের 10,000 মানুষ পানিবন্দী। ব্রহ্মপুত্র, ঘাঘট ও করতোয়ার পানি বাড়ায় বন্যা আতঙ্কে দিন কাটছে গাইবান্ধার মানুষের। ঢলের পানি এসে আমরা পানিবন্দী হয়ে যাই এবং আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই বন্যায় প্রতি বছর যে পরিমাণ ক্ষতি হয় সেটা আপনাদেরকে আমরা ভাষাতে প্রকাশ করতে পারবো না। এদিকে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে দুর্যোগ ও ত্রাণমন্ত্রী জানান, বন্যা কবলিত 7 জেলায় এখন পর্যন্ত 54 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রতিটি জেলার জন্য 20 লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার আমরা অ্যাসেসমেন্ট করে যতটুকু পেয়েছি সেটি হচ্ছে 6,09,411টি। এখানে মৃত্যুবরণ হয়েছে 54 জন। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয় থেকে জরুরি ত্রাণ কার্য পরিচালনার জন্য 1,75,00,000 টাকা আমরা তাৎক্ষণিক বরাদ্দ দিয়েছি। কৃষিমন্ত্রী জানান, চট্টগ্রাম অঞ্চলে ধানের বীজ নষ্ট হয়ে যাওয়ায় দ্রুত বীজতলা তৈরি করে চারা বিতরণ করা হবে। আগামী 2-3 মধ্যে বন্যা এফেক্টেড হয়েছে ওই অঞ্চলগুলিতে আমাদের নিজস্ব বীজতলাতে বীজ তৈরি করছি, যাতে করে পানি শুকানোর সাথে সাথে আমরা ওই বীজটা তুলে কৃষক পর্যায়ে আমরা তার প্রয়োজন অনুযায়ী আমরা ডিস্ট্রিবিউশন করতে পারি।
বন্যা কবলিত জেলাগুলোতে গবাদি পশুর খাবার সরবরাহের পাশাপাশি ওষুধ বিতরণ করা হবে বলেও জানান কৃষিমন্ত্রী। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এদিকে 7 দিনের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। কক্সবাজারে দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। ত্রাণের অপেক্ষায় কক্সবাজারের বানভাসী মানুষ। মঙ্গলবার সকাল 8টা থেকে লাইনে দাঁড়িয়ে সদর উপজেলার জিলংজা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের বন্যা কবলিতরা। সকাল 10টায় সদর উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। বিতরণ করেন ত্রাণ। সহায়তা পেয়ে সন্তুষ্ট বন্যা দুর্গতরা। প্রায় 1 সপ্তাহ মতো ছিল পানি এখানে, আমরা এখন প্রাণ পেয়ে আমরা খুশি হয়েছি। পানি দিন 3-4 দিন মতো। এর আগে ত্রাণ পেয়েছেন? এর আগে 2-1 জন দিয়েছিল আর কি। ডাল হয়েছে না, পরে দেউল হয়েছে। এখন দিল না কেন? আমরা জানি না। ত্রাণ বিতরণে বৈষম্যের অভিযোগ করেছেন কেউ কেউ। লাইনে দাঁড়িয়েও ত্রাণ না পেয়ে হতাশ অনেকে। তবে যারা ত্রাণ না পেয়ে খালি হাতে ফিরে গেছেন, তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা। না তালিকা করে দেয় না, এখনো টোকেন দেয় নাই। যারা দিছে তাদেরকে দিছে আর কি। দিবে বলছে তো, আমাদের দাঁড়াইছে, এখন দেখছে না তো, অনেকক্ষণ দাঁড়াইছি। আমাদেরকে যদি না দিলে আমরা তো 3 ঘন্টা পর্যন্ত এখানে দাঁড়াই থাকতে হতো না। আশা দিছে আমাদেরকে দিবে বলে। যারা টোকেন পাইছে, টোকেনের পরে আমাদেরকে দিবে বলছিল, তো এখন তো দেয় নাই। পরে প্রতিমন্ত্রী বলেন, আগামী 7 দিনের মধ্যে কক্সবাজার জেলায় বন্যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পানি পুরোপুরি নেমে যাবার পরেই আসলে ক্ষতির পরিমাণটা বোঝা যাবে। সে কথাটাই আমরা কালকে বলেছি যে আপনাদের কাছে প্রাথমিক তথ্য আছে, পানি নেমে যাওয়া শুরু হয়েছে। আপনারা আগামী 7 দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন রেডি করবেন। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি, ফসলি জমি, গবাদি পশু ও মৎস্য খাত। প্রতিমন্ত্রী বলেন, এখন সরকারের মূল অগ্রাধিকার পুনর্বাসন কার্যক্রম। সরকার পুনর্বাসনে কতটুকু গুরুত্ব দিচ্ছে, আজকে মাননীয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর নেতৃত্বে একটি আন্তঃ মন্ত্রণালয়ের সভা হবে এবং যেহেতু এই দুর্যোগ পরিস্থিতিতে সমন্বয় এবং তদারকির দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী আমাকে দিয়েছেন, আমি এই কক্সবাজার থেকেই আমি জুম লিঙ্কে সেই সভায় সংযুক্ত হব। এখন থেকে সরকার প্রস্তুতি নিচ্ছে সকল মন্ত্রণালয়কে নিয়ে, যাতে করে আমরা পুনর্বাসন কর্মসূচিটা যথাযথভাবে করব। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের জন্য বিকল্প আবাসন ব্যবস্থা গড়ে তোলা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। কক্সবাজার সদর, রামু এবং মাতামুহুরী এই 3 উপজেলায় জমে থাকা বন্যার পানি এরই মধ্যে নেমে গেছে। তবে পেকুয়া এবং চকরিয়া এই 2 উপজেলার মানুষ এখনও পানিবন্দী। এই 2টি উপজেলা নিম্নাঞ্চল হওয়ায় পানি নামতে দেরি হচ্ছে। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বিশ্বকাপের হাই ভোল্টেজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্পেন ও ফ্রান্স। অনেকের মতে এই ম্যাচের বিজয়ী দলের হাতেই উঠতে পারে শিরোপা। টুর্নামেন্টে ফরাসিরা অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও তাদের কাছে স্পেনে কাঁটা পড়ার রেকর্ড। অন্যদিকে ম্যাচ বাই ম্যাচ উন্নতি করে লারোহার আত্মবিশ্বাসও এখন তুঙ্গে। আর্লিংটনের এটিএনডি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। যুক্তরাষ্ট্র থেকে SM ইকবালের প্রিভিউ। সেমিফাইনালেই ফাইনালের উত্তাপ। নিঃসন্দেহে এবারের বিশ্বকাপে সবচেয়ে এক্সাইটিং ম্যাচ নিয়ে হাজির হচ্ছে ফ্রান্স ও স্পেন। যে গতিতে ছুটছে দিদিয়ের দেশমের দল, তাদের থামানোর মতো সামর্থ্য আছে শুধু স্পেনের। অন্যদিকে লুই দে লা ফুয়েন্তা বাহিনীও ম্যাচ বাই ম্যাচ ডেভেলপ করে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। একেবারে শিয়ানে শিয়ান টক্কর বলতে যা বোঝায় তাই নিয়ে হাজির হচ্ছে এই ম্যাচ। তারপরও যদি র্যাঙ্কিং করতে হয়, তাহলে স্পেনের তুলনায় ফ্রান্স কিছুটা এগিয়েই থাকবে কিলিয়ান এমবাপের অতিমানবীয় পারফরমেন্সের জন্য। 8 গোল করা এই স্ট্রাইকার আছেন লিওনেল মেসিকে টপকে বিশ্বকাপের অল টাইম স্কোরার হওয়ার অপেক্ষায়।
তবে ফ্রেঞ্চ টিম ম্যানেজমেন্ট কিছুটা হলেও চিন্তিত চুয়ামেনির চোট নিয়ে। গ্রোইন ইস্যু থাকায় কোয়ার্টার ফাইনালে মাঠের বাইরে ছিলেন তিনি। এছাড়াও সালিবা, উপামেকানোকে নিয়েও আছে ছোটখাটো সংশয়। প্রতিটা ম্যাচ আলাদা, প্রতিপক্ষ অনুযায়ী পরিকল্পনা বদলাতে হয়। অতীত নিয়ে ভাবছি না, আমাদের লক্ষ্য একটাই, জয়। চুয়ামেনি আগের চেয়ে ভালো, সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত। ফ্রান্সকে অপ্রতিরোধ্য ভাবা হলেও স্প্যানিশ দুর্গে তারা বড্ড অসহায়। 2024-এর ইউরো সেমিফাইনালে উঠতে থাকা ফরাসিদের হারিয়েই শিরোপার পথ সুগম করেছিল স্পেন। এছাড়াও গেল বছর নেশনস লিগে ফ্রান্সকে হারানোর সুখস্মৃতি আছে তাদের। দুদলের আক্রমণ ভাগে তারকার ছড়াছড়ি থাকলেও ম্যাচের আধিপত্য নিয়ন্ত্রিত হতে পারে মিডফিল্ড কেন্দ্র করে। সেক্ষেত্রে রদ্রির মতো ফুটবলার থাকায় কিছুটা বাড়তি সুবিধা পাবে স্পেন। ইনজুরি মুক্ত হয়ে ফিরেছেন নিকো উইলিয়ামস, পাশাপাশি ওলমো, পেদ্রি, ইয়ামালে ভর করে 2010-এর পর আবারও ফাইনালের অপেক্ষায় লারোহা। ফেভারিট তকমা কেবল চাপ বাড়ায়। ফ্রান্সকে নিয়ে অনেক বিশ্লেষণ করেছে, তাদের বিশ্বমানের ফুটবলার আছে, আমাদেরও আছে। গোল করা আমার লক্ষ্য নয়, তবে এমন বড় ম্যাচে গোল করা বিশেষ কিছু। এখন পর্যন্ত মুখোমুখি পরিসংখ্যানও ফরাসিদের চেয়ে এগিয়ে স্পেন। দুদলের 38 দেখায় ফ্রান্সের 13 জয়ের বিপরীতে স্পেনের জয় 18টি, বাকি 7টি ম্যাচ হয়েছে ড্র। এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। বড় পর্দায় এমবাপ্পে ইয়ামাল দ্বৈরথ উপভোগে নানা আয়োজন করেছেন প্যারিসের ফুটবল প্রেমীরা। এই মুহূর্তে সেখানে আছেন লুৎফর রহমান বাবু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু, কি আয়োজনের খবর জানাবেন আপনি? এখন থেকে আর ঘন্টা তিনেক পরেই শুরু হবে এবারের বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচ ফ্রান্স এবং স্পেনের মধ্যে। এবং ম্যাচ দেখার জন্য ফ্রান্সে ইতিমধ্যেই যে বড় পর্দা লাগানো হয়েছে বিভিন্ন ফ্যান জোনগুলোতে, ধীরে ধীরে দর্শকরা সেখানে সমবেত হতে শুরু করেছেন। এবং ফরাসি ফুটবল সমর্থক যারা রয়েছেন তারা আজকে প্রত্যাশা করছেন যে স্পেনকে পরাজিত করেই টানা তৃতীয়বারের মতো সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে ফ্রান্স, এবং আজকে স্পেনকে পরাজিত করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে যাবে ফ্রান্স। আজকে ফ্রান্সের জাতীয় দিবস বা বাস্তিল দিবস। আজকে ফরাসিদের জন্য একটি আনন্দের দিন, তাদের মুক্তির দিন। ফরাসিরা বলছেন, অর্থাৎ ফরাসি ফুটবল সমর্থক যারা, তারা বলছেন আজকে সারাদিন তারা বিভিন্ন আনন্দ উৎসবে যোগ দিয়েছেন এবং সন্ধ্যার পর অর্থাৎ রাতে ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে ম্যাচ অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, সেখানে স্পেনকে ফ্রান্স পরাজিত করবে এবং ফ্রান্স জয়লাভের পর তারা আজকে দিনে যেভাবে আনন্দ উৎসবে অংশগ্রহণ করেছেন, রাতে আবার স্পেনকে পরাজিত করার পর তারা সেমিফাইনালের জয়ের আসলে উৎসব করতে চান। অনেকেই বলছেন যে আজকে তারা কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে কিংবা অলিস যারা রয়েছেন তাদের কাছ থেকে এক গোল করে সবাই প্রত্যাশা করছেন। কেউ বলছেন যে কিলিয়ান এমবাপ্পে আজকে 2 গোল দিতে পারে, কেউ বলছেন যে উসমান দেম্বেলে 2 গোল দিতে পারে। অর্থাৎ এক একজন, আমরা ফরাসি বিভিন্ন ফুটবল সমর্থক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, একই সাথে দেশটিতে বসবাস করেন বাংলাদেশি যারা রয়েছেন তাদের সাথেও কথা বলেছিলাম। তারা বাংলাদেশি অধ্যুষিত এলাকার যে বার রেস্টুরেন্টগুলো রয়েছে সেখানে সমবেত হবেন। পাশাপাশি বিভিন্ন এলাকায় বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে বড় পর্দায় আজকের ম্যাচ দেখানো হবে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে জমজমাট সেমিফাইনাল অনুষ্ঠিত হবে তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও অস্ত্র মামলায় একজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2টি মামলা থেকে 4 জনকে খালাস দিয়েছেন। মঙ্গলবার দুপুর 12টার আগেই এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ ও অস্ত্র মামলার রায়ে অভিযুক্ত আসামিদের সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালে হাজির করা হয়। 12টা 20 মিনিট থেকে প্রায় 2 ঘন্টা ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার রায় পড়ে শোনান। 91 পৃষ্ঠার রায়ে মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেন আদালত। এছাড়া অপর 3 আসামি শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম তারেক ও অর্জুন লস্করকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন এবং অস্ত্র মামলায় 14 বছরের কারাদণ্ড দেন। যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আসামি পক্ষের আইনজীবীরা মামলার রায়ে অসন্তুষ্টি জানিয়ে উচ্চ আদালতে আপিলের ঘোষণা দেন। ভিকটিম বাদী সহ 25 জন সাক্ষী আসামির নাম বলে নাই, প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, তারপরেও উনি একটা অভিযোগের
এটা অর্ডার দিয়েছেন, আমরা সংক্ষুব্ধ। 2020 সালের 25 সেপ্টেম্বর রাতে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটক রেখে এক তরুণীকে দলবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এবার 16টি ব্যাংকে প্রভিশন ঘাটতি ছাড়িয়েছে 2,05,000 কোটি টাকা, যা ডিসেম্বর প্রান্তিকের তুলনায় 7,500 কোটি টাকা বেশি। আর্থিক খাতের এমন পরিস্থিতি আন্তর্জাতিক রেটিং ও যে কোনো দেন দরবারে বড় উদ্বেগ হিসেবে দেখছেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা। পাশাপাশি ইচ্ছাকৃত খেলাপি ঋণকে বারবার পুনর্তফসিল বা খারাপ ঋণের সুযোগ না দিয়ে অপরাধ হিসেবে তালিকাভুক্ত করার পরামর্শ বিশ্লেষকদের। সিলিয়া সুলতানার রিপোর্ট। প্রভিশন ঘাটতি অর্থাৎ সম্ভাব্য খেলাপি ঋণের বিপরীতে ব্যাংকগুলো পর্যাপ্ত সংরক্ষণ রাখতে ব্যর্থ হলে ব্যাংকগুলোর নতুন ঋণ বিতরণের সক্ষমতা কমে যায়, মূলধনের উপর চাপ বাড়ে এবং মুনাফা হ্রাস দেখা দেয়। গত ডিসেম্বরে প্রভিশন ঘাটতি 18টি ব্যাংকের ছিল 1,98,260 কোটি টাকা। 3 মাস পর 16টি ব্যাংকের মোট প্রভিশন ঘাটতি 2,05,000 কোটি টাকা ছাড়িয়ে যায়, যা প্রায় 7,500 কোটি টাকা বেশি। দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি আমানতকারীদের আস্থা দুর্বল করা, বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ানো এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, যা আন্তর্জাতিক রেটিংয়েও প্রভাব ফেলে। ব্যাংকগুলোর যখন আমরা ইন্ডাস্ট্রি অ্যাভারেজ হিসাব করি, খেলাপি ঋণের হার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক বেশি খারাপ। স্বাভাবিকভাবে প্রভিশনের ঘাটতির পরিমাণে অনেক বেশি, যার ফলে আমাদের কান্ট্রি রেটিংয়ের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে আমরা কস্ট অফ ক্রেডিট, আমরা যে বৈদেশিক সাহায্য বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আমাদের ব্যয় অধিক বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, খেলাপি ঋণ দ্রুত আদায়, সুশাসন নিশ্চিত, ঝুঁকিভিত্তিক ঋণ ব্যবস্থাপনা জোরদার ও প্রয়োজনে মূলধন পুনঃসংস্থানে প্রভিশন ঘাটতি কমানোর একমাত্র উপায়। এই পরিমাণ প্রভিশনের জায়গাটা তৈরি হলো কোত্থেকে? ডিফল্ট থেকে। আর ডিফল্টের ব্যাপারটা এটা ইউ আর রাইট, আমরা ডিফল্টটাকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখি। তো এইটার যে পরিমাণ ক্রেডিটকে ক্রেডিট রিস্ক ক্যাটাগরিতে রাখতে পারবেন তার থেকে বেশি যেটা উইলফুল, সেটাকে আমরা বরং অপারেশনাল রিস্কের ক্যাটাগরিতে রাখা উচিত বলে আমি মনে করি। অপারেশনাল রিস্কের কোন ক্যাটাগরি? এটা কিন্তু ক্রাইম, ফ্রড ক্যাটাগরিতে, ক্রাইমের ক্যাটাগরিতে। ঘাটতিতে থাকা 14টি ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায়, এর মধ্যে সরকারি 4টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,02,000 কোটি টাকা এবং বেসরকারি 10টি ব্যাংকের ঘাটতি প্রায় 1,03,000 কোটি টাকা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। দেশে গত 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 990 জন। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় মারা গেছেন একজন এবং হাসপাতালে ভর্তি রয়েছেন 329 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে বলা হয়, নতুন করে মৃত 7 জনের মধ্যে 1 জনের নিশ্চিত হামের খবর পাওয়া গেছে। এ নিয়ে 15 মার্চ থেকে নিশ্চিত হামে 95 জনের মৃত্যু হলো। অন্যদিকে বাকি 6 জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে। এছাড়া গত 15 মার্চ থেকে 14 জুলাই পর্যন্ত সন্দেহজনক হামে মোট 671 শিশুর মৃত্যু হয়েছে। অধিদপ্তরের প্রতিবেদনে আরও বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 868 জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা 122 জন। আদালতের জব্দের নির্দেশের 1 বছর পরও সড়কে বহাল তবিয়তে চলছে খন্দকার এনায়েতুল্লাহর এনা পরিবহন। 179টি বাস জব্দ করে বিআরটিসির জিম্মায় দেওয়ার নির্দেশ থাকলেও পুলিশ জব্দ করতে পেরেছে মাত্র 5টি বাস। দুদক বলছে, নির্দেশ বাস্তবায়নে পুলিশকে আবারও তাগিদ দিতে আদালতের দ্বারস্থ হবেন তারা। খলিলুর রহমানের ক্যামেরায় তাসনিম তৌহিদের প্রতিবেদন। সড়ক দাপিয়ে বেড়ানো এনা পরিবহন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহর পরিবহন। এই নেতার বিরুদ্ধে বিভিন্ন রুটে চলাচলকারী বাস থেকে দৈনিক 1,65,00,000 টাকা চাঁদা আদায়ের অভিযোগে অনুসন্ধানে নামে দুদক। চাঁদাবাজির প্রাথমিক সত্যতা মেলায় গত বছরের মে মাসে এনা পরিবহনের 179টি বাস জব্দের নির্দেশ দেন আদালত। আদেশে বলা হয়, পুলিশ বাসগুলো জব্দ করার পর বিআরটিসিকে বুঝিয়ে দিবে আর বিআরটিসি তা পরিচালনা করবে। এনা পরিবহনের 179টি বাস জব্দ করে বিআরটিসির মাধ্যমে পরিচালনার নির্দেশ দেন আদালত, কিন্তু 1 বছরের বেশি সময় অতিবাহিত হলেও এখনও জব্দ করা যায়নি, বরং বহাল তবিয়তে ব্যবসা করছে এনা কর্তৃপক্ষ। প্রশ্ন উঠেছে,
আদালতের নির্দেশ বাস্তবায়নে বাধা কোথায়? এনা পরিবহনের ডিপোতে গিয়ে দেখা যায় জব্দের তালিকায় থাকা বাসগুলো দিয়েই চলছে দূরপাল্লার ব্যবসা। তবে ঢাকা ময়মনসিংহ রুটে চলাচল বন্ধ থাকলেও খুলনা, বরিশাল, পটুয়াখালী ও কক্সবাজার রুটে বাসগুলো নিয়মিত চলছে। চালক ও শ্রমিকরা বলছেন জব্দের আদেশের পর থেকে তাদের নানা ধরনের প্রশাসনিক ঝামেলায় পড়তে হচ্ছে। রানিংয়ে 2-4টা টিকিট বিক্রি করছে, এইটা দিয়ে আমাদের কোম্পানির প্রচুর লস হচ্ছে। একটা গাড়ি একটা ড্রাইভার স্টাফ সহ সুপারভাইজার সহ দেখা গেলো একটা টিপ মাইরা হেরিয়া যে কয়টা বেতন বা পরের দিন আবার বসে থাকে। গাড়ি যারা মালিক তাদের তো কিছু না ভাই, আমরা তো শ্রমিক, কিন্তু আমাদের তো পেটে লাথি মারা হচ্ছে। অবশ্য এনা পরিবহনের কর্মকর্তাদের দাবি মালিক সমিতির দুর্নীতির সাথে এই পরিবহন ব্যবসার কোনো সম্পর্ক নেই। বিআরটিসিকে গাড়ি দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে উচ্চ আদালতে রিট করার কথাও জানান তারা। এই গাড়িগুলি লোন নিয়ে ক্রয় করা, পুলিশ যদি কন্টিনিউয়াসলি আমাদের গাড়ি এগুলা আটক করে সেই ক্ষেত্রে ব্যাংকের লোন পরিশোধ করা কোম্পানির জন্য জটিল হয়ে পড়বে। আদালতের নির্দেশনা অনুযায়ী বাসগুলো জব্দের মূল দায়িত্ব পুলিশের, কিন্তু ডিএমপি ট্রাফিক বিভাগ বলছে তালিকায় থাকা সিংহভাগ বাসেরই কোনো হদিস মিলছে না। বেশিরভাগ বাসই এখন ঢাকার বাইরে চালানো হচ্ছে। নির্দিষ্ট সময়কালের মধ্যে এই বাসগুলো আর মহানগরীতে থাকে না, এরা দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। আর ওই বাস থামিয়ে ওর ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার তো আছে, তাই না? ওটাকে পরীক্ষা করা তাৎক্ষণিকভাবে সবসময়ের জন্য কিন্তু আমাদের জন্য আসলে হয়ে ওঠে না। তবে আমরা একটা বিষয় নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা ইতিমধ্যে 5টা বাসকে আটক করেছি এবং আমাদের পরবর্তী যে তৎপরতা এটা আমাদের অব্যাহত আছে। দুদকের আইনজীবী বলছেন বাসগুলো জব্দে গতি আনতে আবারও আদালতে দ্বারস্থ হবেন তারা। তো অনেকদিন সময় চলে গেছে, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। রিসেন্টলি আমরা একটা কমিশনের পক্ষ থেকে মাননীয় মহানগর দায়রা আদালতে আমরা একটা দরখাস্ত দাখিল করব, পুলিশকে যেন পুনরায় আবার রিমাইন্ডার দেওয়া হয়। খন্দকার ইনায়েতুল্লাহকে অনৈতিক সুবিধা দিতে বাস জব্দে গাফিলতির অভিযোগ তুলে গত নভেম্বরে দুদকে স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর নামে প্রতারণার ফাঁদ। 350 শিক্ষার্থীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে প্রায় 15 কোটি টাকা। চক্রের এক সদস্য গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর ভাটারা থানায় জড়ো হন ভুক্তভোগীরা। অভিযুক্তদের কঠোর শাস্তি ও টাকা ফেরতের দাবি জানান তারা। ভাটারা থানার সামনে এই শিক্ষার্থীদের বিক্ষোভের কারণ তাদের বিদেশ যাওয়ার স্বপ্ন পরিণত হয়েছে দুঃস্বপ্নে। উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের বিরুদ্ধে। চক্রের মূল হোতা মতিউর রহমান সহ 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জাস্ট থট, গো ভিসা, ভিসা গাইড ও গ্লোবাল ইমার্জেন্সি এক্সপার্ট নামে 5টি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার কথা বলে 350 শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে প্রায় 15 কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। 10 লক্ষ টাকা আমি স্টুডেন্ট টিউশন ফিস দেই, কিন্তু ওরা হচ্ছে 1 টাকা ওইখানে সাবমিট করে না। প্রচুর টাকাই জাস্ট থট এজেন্সি আমাদের থেকে নিয়েছে। এতদিন শুনে আসছি যে মানুষ আদম ভিসায় যদি যায় সেক্ষেত্রে প্রতারিত হয়। এই প্রথম আমরা শুনলাম যে স্টুডেন্ট ভিসায় গেলেও মানুষ প্রতারিত হয়। মাল্টার ইমিগ্রেশনে পৌঁছায়, তারপর সেখান থেকে জানতে পারি যে তারা ভিসা গাইড আমার হচ্ছে 1 টাকাও টিউশন ফি কলেজকে প্রোভাইড করে নাই এবং তার কারণে কলেজ আমার ভিসা ক্যান্সেল করে দিয়েছে। ভুক্তভোগীদের দাবি শুধু টাকা নয়, নষ্ট হয়েছে তাদের সময়, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যতের পরিকল্পনা। তাই দ্রুত সব অভিযুক্তকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত নিশ্চিত করতে হবে। পুলিশ জানায় প্রতারণার সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করার চেষ্টা করছেন তারা। যে মামলাটাতে আমরা অ্যারেস্ট করেছি সেই মামলাতে আমরা এ পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করেছি, 4 জন, এবং আমরা তাকে রিমান্ডে আবেদন করেছি। রিমান্ডে আদেশ পাই, নিয়ে আসলে তার যে প্রতারণার বিভিন্ন কৌশল, বিভিন্ন মাধ্যমগুলো আমরা আরো বেশি উদ্ঘাটন করতে পারবো। আইনি সহায়তার আশ্বাস পেয়ে থানা প্রাঙ্গণ ছাড়েন বিক্ষোভকারীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। হরমুজ প্রণালী ঘিরে ইরান যুক্তরাষ্ট্র সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। ইরানের বন্দর আব্বাস, বুশেহর, চাবাহার ও আবু মুসা দ্বীপে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন স্থাপনা এবং হরমুজে তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে IRGC। এদিকে আমিরাতের জাহাজে হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূতকে তলব করেছে নয়াদিল্লি।
হরমুজ প্রণালী নিয়ে কূটনৈতিক টানাপোড়েন শেষ পর্যন্ত আবারও সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধবিরতি ভেঙে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই ইরানে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় মঙ্গলবারও ইরানের একাধিক সামরিক স্থাপনায় নতুন করে হামলা চালায় মার্কিন বাহিনী। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের বন্দর আব্বাস, বুশেহের, চাবাহার, জাস্ক, কোনারাক ও আবু মুসা দ্বীপে উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটি এবং সামুদ্রিক সক্ষমতাকে লক্ষ্য করে 5 ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালনা করে তারা। হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে আবারও অবরোধ কার্যকরারও ঘোষণা দেন তিনি। হামলার জবাবে বাহরাইন, জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী সংযুক্ত আরব আমিরাতের 2টি তেলবাহী জাহাজে আক্রমণের দাবি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এ হামলায় এক ভারতীয় নাবিক নিহতের ঘটনায় ইরানের উপরাষ্ট্রদূত মোহাম্মদ জাভাদ হোসাইনিকে তলব করেছে নয়াদিল্লি। অন্যদিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা ছাড় প্রত্যাহার করলেও ইরানের তেল রফতানিতে কোনো ব্যাঘাত ঘটেনি বলে দাবি করেছেন দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকনেজাদ। নাসরিন রুমি, সময় সংবাদ। নেপালে সরকার বিরোধী বিক্ষোভের মধ্যেই চলছে ধরপাকড়। দেশটিতে নানা অনিয়মের মধ্যে আগুনে ঘি ঢেলেছে একজন রাইড শেয়ারিং চালকের আত্মহত্যা। নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দেন গণেশ। এছাড়া বস্তিবাসী উচ্ছেদ এবং সরকারের কঠোর নীতির বিরুদ্ধে নতুন করে রাজপথে নেমেছে শত শত মানুষ। চাপের মুখে সরকার তদন্ত কমিটি গঠন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ, তার স্ত্রীকে চাকরি এবং সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে। মাত্র কয়েক মাসেই পরিবর্তনের প্রতীক থেকে জনরোষের কেন্দ্রে বারেন্দ্র শাহ। আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে আটলান্টায় পৌঁছেছে আর্জেন্টিনা ফুটবল দল। ক্যানসাসে শেষবারের মতো অনুশীলন করেছে লিওনেল মেসির দল। দলে কোনো ইনজুরি সমস্যা না থাকলেও থ্রি লায়নদের বিপক্ষে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। অন্যদিকে ইংল্যান্ড দলে শুধু ডেকলান রাইসকে নিয়েই কিছুটা শঙ্কা আছে। আটলান্টা থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। সেখানে তাদের জন্য অপেক্ষা করছে ইংল্যান্ড। অনেকেই বলছেন থ্রি লায়নদের বিপক্ষে সহজেই জয় তুলে নিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে নাম লিখাবে লিওনেল মেসির দল। কিন্তু আসলেই কি আলবিসেলেস্তেদের জন্য ম্যাচটা এতটাই সহজ হবে? এর উত্তর জানতে আরো কটা দিন অপেক্ষা করতে হবে। তার আগে জানাতে চাই দু দলের সব শেষ অবস্থা। কিছুটা কাকতালীয় হলেও এই বিশ্বকাপে নিজেদের বেস ক্যাম্প হিসেবে ক্যানসাস সিটিকে বেছে নিয়েছিল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফুটবল দল। সেই ক্যানসাসে স্থানীয় সময় সোমবার শেষবারের মতো অনুশীলন করেছে আর্জেন্টিনা ফুটবল দল এবং সেই অনুশীলন গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল না। এবার একটু আর্জেন্টিনার দল নিয়ে কথা বলতে চাই। দুটো চেঞ্জেস আনতে পারেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার কোচ, এবং সুইজারল্যান্ডের বিপক্ষে সবশেষ ম্যাচে আর্জেন্টিনার হয়ে প্রথম গোলটি করেছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। তবে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে হয়তো সাইড বেঞ্চে দেখা যেতে পারে। তার জায়গায় নিকোলাস গঞ্জালেসকে একাদশে খেলাতে পারেন লিওনেল স্কালোনি। এবং একই সঙ্গে আরও একটা চেঞ্জ হতে পারে, সেটা রাইট ব্যাকে। আমরা দেখেছি পুরো বিশ্বকাপে কিন্তু দুই সেন্টার ব্যাক আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজ এবং ক্রিশ্চিয়ান রোমেরো দুর্দান্ত ছন্দে আছেন, তারা গোল করেছেন, গোল করিয়েছেন। তবে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনার জায়গায় গঞ্জালো মন্টিয়েলকে দেখা যেতে পারে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে। এবার একটু ইংল্যান্ড দল নিয়ে বলতে চাই। শুধুমাত্র সাসপেনশনের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না জারেল কোয়ানশা। তবে দলের বাকি সদস্যরা কিন্তু খেলার জন্য মোটামুটি বলা যায় ফিট রয়েছেন। শুধু কিছুটা শঙ্কা রয়েছে ডেকলান রাইসকে নিয়ে। এই মিডফিল্ডার মেক্সিকোর বিপক্ষে যে ম্যাচটা খেলেছিলেন নকআউট পর্বে, সেই ম্যাচে মেক্সিকোতে গিয়ে পেটের পীড়ায় ভুগছিলেন এবং এই সবশেষ ম্যাচটি যে খেলেছে নরওয়ের বিপক্ষে, এই ম্যাচের আগে টানা 3 দিন তিনি শুধু বিছানায় শুয়েছিলেন এবং তিনি বিশ্রামে ছিলেন। তিনি খেলবেন কিনা এটাই কিন্তু আসলে মূল চিন্তার বিষয় ইংল্যান্ড দলের জন্য। কারণ আমরা জানি ইংল্যান্ড দলের মিডফিল্ডের অন্যতম কাণ্ডারি কিন্তু ডেকলান রাইস। তবে নরওয়ের বিপক্ষে ম্যাচে দুজন ফুটবলারের ইনজুরি নিয়ে কিছুটা শঙ্কা কিন্তু ছিলই। নিকো ওরেলি এবং এজরি কনসা, এই দুজনকে কিন্তু কোচ থমাস টুখেল তুলে নিয়েছিলেন। প্রতিপক্ষ আর্জেন্টিনা নিশ্চিতভাবেই ইংল্যান্ড দলের প্রত্যেকটা খেলোয়াড় চাইবে ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে এবং একই সঙ্গে দলের জন্য সেরাটা দিয়ে দলকে ফাইনালে তুলতে। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ মন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ফের পরীক্ষা দেওয়ার ঘোষণা। স্টার্টআপের জন্য আইসিটি বিভাগে 500 কোটি টাকার তহবিল গঠন, 5 কোটি টাকা পর্যন্ত সহায়তার ঘোষণা প্রধানমন্ত্রীর। উদ্যোক্তাদের দেশেই রাখার চেষ্টা করছে সরকার।
এবং বানের পানি কমতেই ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। এখনও ডুবে চট্টগ্রামের বাঁশখালী সাতকানিয়া। উত্তরেও বাড়ছে তিস্তার পানি। দুর্গতদের দ্রুত ত্রাণ দেওয়ার নির্দেশ মন্ত্রীর। এই ছিল রাতের সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।